সম্মানিত দর্শক, যুক্তরাজ্য ভিত্তিক একজন মানবাধিকার আইনজীবী, তার নাম হচ্ছে ব্যারিস্টার M.R. খান। তিনি একটি বিস্ফোরক দাবি করেছেন, বলতে পারেন বোমা ফাটিয়েছেন। আমার মনে হয় একটি বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। সেটি নিয়ে আজকে কথা বলবো। ব্যারিস্টার M.R. খান বলেছেন, গত বছর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, মানে গত বছরের 17 নভেম্বর, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি থেকে, ট্রাইব্যুনাল থেকে যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ এবং ভিত্তিহীন। মিস্টার খান স্পষ্ট ভাষায় বলেছেন, আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এই রায় মোটেই টেকসই নয়। কেন এমন কথা বললেন তিনি? এর আইনি ভিত্তি কি, কিংবা তার যুক্তিগুলো কি? M.R. খানের এই চ্যালেঞ্জ বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে, কিংবা তার কথাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ? এমনিতেই তো আপনারা জানেন যে একটা প্রবল সমালোচনা আছে এই আদালতের এই বিচার করবার এখতিয়ারই নেই। এটি নিয়ে আমরা একটি কন্টেন্ট করেছি। যতই অধ্যাদেশ বা আইন কানুন যত কিছুই বদলানো হোক না কেন, স্বয়ং আদালতেই যেখানে বিশাল প্রশ্নের মুখে, সেখানে ব্যারিস্টার খান এই রায়কে, মানে মৃত্যুদণ্ডের রায়কে পুরোপুরি তুড়ি দিয়ে উড়িয়ে ফেলেছেন। সঙ্গে আদালতের কর্মকাণ্ড নিয়েও তিনি আইনি প্রশ্ন তুলেছেন। এ সম্পর্কে আসলে এখানে বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লয়ার মিস্টার খান prepared the submission independently, enclosing annexes with evidence of riotous violence. The document has circulated among legal circles and Hasina supporters, potentially fueling calls for international scrutiny of Bangladesh judicial processes under the interim government. As of now, the ICTBD and interim authorities have no responded to the submission. পুরো প্রতিবেদনটি ইংরেজিতে, তার সামান্য একটু অংশ আপনাদের শোনালাম। যেটুকু পড়লাম তার সহজ বাংলা অনেকটা এরকম যে আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী মিস্টার খান স্বাধীনভাবে এই সাবমিশনটি করেছেন। দাঙ্গাবাজদের সহিংসতার প্রমাণ সহ বেশ কিছু সংযুক্তি তিনি এখানে জুড়ে দিয়েছেন। যে ডকুমেন্টটি তিনি হাজির করেছেন সেটা আইনি মহল এবং হাসিনা সমর্থকদের মধ্যে প্রচার করা হয়েছে, এবং এটি অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার আন্তর্জাতিক তদন্তের আহ্বান উস্কে দিতে পারে, যে ইন্টারন্যাশনাল স্ক্রুটিনির কথা যেটি বলা হয়েছে। অর্থাৎ এটি একটি ডিমান্ড তৈরি করতে পারে যে এটি আসলে তদন্ত করে দেখা দরকার, খতিয়ে দেখা দরকার। তবে এখন পর্যন্ত আইসিটিবিডির তরফ থেকে বা অন্তর্বর্তী কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। চলুন এ সম্পর্কে আর একটু বিস্তারিত জানতে চেষ্টা করি আমরা। ব্যারিস্টার M.R. খান যুক্তি দিয়েছেন, 2024 সালের জুলাই আগস্ট দাঙ্গার ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার প্রশাসনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আন্তর্জাতিক বা দেশীয় আইন অনুসারে বহাল রাখা যাবে না, অর্থাৎ এটি টিকবে না, এটি তিনি বলছেন। তিনি এই রায়কে ন্যায় বিচারের অপব্যবহারের একটি ধ্রুপদী উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন বা ব্যাখ্যা করেছেন। রোম সংবিধি, রোম স্ট্যাটিউট এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিভিন্ন নজিরের উপর ভিত্তি করে তিনি এই প্রতিবেদনে যুক্তি দিয়েছেন যে ঘটনাগুলো ঘটেছে বেসামরিক নাগরিকদের উপর একটি পদ্ধতিগত আক্রমণের পরিবর্তে প্রতিক্রিয়াশীল দাঙ্গা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল। অর্থাৎ 2024 জুলাই আগস্টে যেই ঘটনাগুলো ঘটেছিল সেটিকে তিনি বলছেন প্রতিক্রিয়াশীল দাঙ্গা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল সেটি। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দেশে জুলাই আন্দোলন এবং জুলাই সন্ত্রাস বা জুলাই দাঙ্গা এরকম দুটি
পৃথক বয়ান কিন্তু সামনে এসেছে। এটা দুই পক্ষ থেকে এসেছে। এখন এই দুই বয়ানের কোন পক্ষে কত শতাংশ সমর্থন বা কোনটি সঠিক সেই বিশ্লেষণ, সেই ব্যাখ্যা করা আমার এই কন্টেন্টের উদ্দেশ্য নয়। আমি আপনাদের সামনে, এমনকি সদাশয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনেও ব্যারিস্টার এম আর খানের বিশ্লেষণটি তুলে ধরতে চাই বা তুলে ধরছি, যাতে এই ভিন্ন মত যদি এটিকে মনে করা হয় তাহলে এর পক্ষে বা বিপক্ষে একটি সুচিন্তিত মতামত পাওয়া যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে। তাহলে এটা নিয়ে যে সন্দেহ, সংশয় মানুষের মধ্যে তৈরি হয়েছে বা আরো হতে পারে, সেটি ক্ষান্ত হবে, শেষ হবে, বিরতি করবে। এম আর খান জোর দিয়ে বলেছেন 2010 সাল থেকে রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে অবশ্যই তার অভ্যন্তরীণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ICTA 1973 অনুচ্ছেদ 7 অধীনে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। তিনি বলেছেন, রোম সংবিধির 7 অনুচ্ছেদের অধীনে মানবতা বিরোধী অপরাধের জন্য প্রয়োজনীয় 4টি ক্রমবর্ধমান উপাদানের রূপরেখা দাখিল করা হয়েছে। মানে তিনি যে প্রতিবেদন করেছেন সেখানে হয়তো তিনি এটি দাখিল করেছেন। এর অন্যতম একটি হচ্ছে আক্রমণ, যা অবশ্যই ব্যাপক বা পদ্ধতিগত হতে হবে, বেসামরিক জনগণের বিরুদ্ধে পরিচালিত এবং রাষ্ট্র বা সাংগঠনিক নীতি অনুসারে। আইনের কথা একটু কাঠখুট্টাই মনে হয় আমার কাছেও। খান যুক্তি দিয়েছেন, সরকারের প্রতিক্রিয়া আক্রমণ ছিল না, মানে শেখ হাসিনা সরকারের যে প্রতিক্রিয়া দেখানো হয়েছিল সেটিকে তিনি আক্রমণ বলছেন না। কি বলছেন? বরং সহিংস দাঙ্গার প্রতি প্রতিক্রিয়াশীল প্রতিক্রিয়া ছিল এটি। তিনি বিক্ষোভ সমন্বয়কারী এবং তাদের মিত্রদের স্বীকারোক্তি উদ্ধৃত করেছেন এবং দাঙ্গাবাজদের দ্বারা সংগঠিত নৃশংসতার ছবি সংযুক্ত করেছেন এই প্রতিবেদনের সাথে। এগুলোতে পুলিশ অফিসারদের হত্যার পর যে করা হয়েছে সেই সব ছবি বা বক্তব্য, মেট্রো রেলে আগুন দেওয়া, বিটিভি ভবনের মতো কেপিআই অবকাঠামো ধ্বংস করার কথা স্বীকার করা হয়েছে। এ সম্পর্কে আপনারাও জানেন, আমরাও জানি, গণমাধ্যমে এগুলো উঠে এসেছে। মিস্টার খান বলছেন, সংগঠিত কর্মকাণ্ডই স্পষ্টভাবে প্রমাণ করে তথাকথিত বিক্ষোভ আসলে একটি সহিংস দাঙ্গা ছিল, শান্তিপূর্ণ আন্দোলন ছিল না। খান বলেছেন, সংঘর্ষে জড়িত দাঙ্গাবাজ হিসেবে চিহ্নিত ভুক্তভোগীরা আন্তর্জাতিক আইনের অধীনে বেসামরিক হিসেবে যোগ্য নন। জেনেভা কনভেনশনের অতিরিক্ত প্রোটোকল ও এর 51 3 অনুচ্ছেদ উদ্ধৃত করে তিনি বলেছেন, বেসামরিক ব্যক্তিরা এই প্রোটোকল দ্বারা প্রদত্ত সুরক্ষা ভোগ করবে যদি না এবং যতক্ষণ না তারা সরাসরি সংঘর্ষে অংশ নেয়। প্রতিবেদনে সংঘর্ষগুলোকে স্বতঃস্ফূর্ত এবং বিশৃঙ্খল বলে অভিহিত করা হয়েছে। নিরাপত্তা বাহিনী শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ফৌজদারি কার্যবিধি কোড এবং পুলিশ বিধিমালার মতো দেশীয় আইনের অধীনে কাজ করেছিল, এটি তিনি বলছেন। মিস্টার খান আন্তর্জাতিক নজির এবং আইনশাস্ত্রের উপর ভিত্তি করেও তার বিশ্লেষণ তুলনা করেছেন, হাজির করেছেন। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালত ICC, প্রাক্তন যুগোস্লাভিয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICTY এবং রুয়ান্ডার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICTR, এই দুটো থেকে মামলা আইনের সাথে তার যুক্তি তুলে ধরেছেন। মানে এই দুটো সংক্রান্ত যে মামলা, সেখান থেকেও আইনের সাথে তার যুক্তিগুলো তিনি তুলে ধরেছেন। তিনি ICCর কেনিয়া অনুমোদন সিদ্ধান্ত 2010 উল্লেখ করেছেন। একইভাবে ICTY এর প্রসিকিউটর বনাম তাদিজ 1999 এবং প্রসিকিউটর বনাম ব্লাস্কিক 2000 সাল উল্লেখ করা হচ্ছে। মামলাগুলো উদ্ধৃত করে দেখিয়েছেন, সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা বেসামরিক মর্যাদা হারান। জুলাই আগস্টের রোম সংবিধির উপাদানগুলোর বিরুদ্ধে এই ঘটনাগুলোর মূল্যায়ন করে একটি তুলনামূলক সারণীও তিনি অন্তর্ভুক্ত করেছেন এবং স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে কোনো উপাদানই পূরণ হয়নি। অর্থাৎ জুলাই আগস্টে যেভাবে এই যে তুলনা করা হয়েছে, কোনো উপাদানই তাতে পূর্ণ হয়নি।
তিনি হংকং বিক্ষোভ 2019-2020 এবং মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েড বিক্ষোভ, জর্জ ফ্লয়েডের কথা আপনাদের মনে আছে, সে 2020-এর ঘটনা, ওই ঘটনার মতো, ওই বিক্ষোভের মতো বিশ্বব্যাপী আরো যে উদাহরণ আছে, এই উদাহরণগুলোর দিকেও তিনি ইঙ্গিত করেছেন, যেখানে হতাহতের ঘটনা এবং অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সত্ত্বেও, আপনারা জানেন ফ্লয়েডের ঘটনায় কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল, হতাহত কেমন হয়েছিল, এই বল প্রয়োগের অভিযোগ সত্ত্বেও কোনো আন্তর্জাতিক সংস্থা এগুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে শ্রেণীবদ্ধ করেনি, বলছেন ব্যারিস্টার এম.আর. খান। খান জোর দিয়ে বলেছেন, দাঙ্গা নিয়ন্ত্রণ এমনকি মারাত্মক হলেও আন্তর্জাতিক ফৌজদারি আইনের পরিবর্তে তা দেশীয় মানবাধিকার আইনের আওতায় পড়ে। এসব যুক্তির আলোকেই তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে অবৈধ, বানোয়াট এবং ভিত্তিহীন হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন, প্রতিষ্ঠিত নজিরের ভিত্তিতে আইসিসির সামনে মামলাটি উত্থাপন করা হলে এটি তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে বা বাতিল হয়ে যাবে, মানে কোয়াশমেন্ট যেটিকে আমরা বলি। অভ্যন্তরীণ পর্যালোচনার জন্য সম্ভাব্য মানবাধিকার উদ্বেগ স্বীকার করে মিস্টার খান বলেছেন, ঘটনাগুলো অভ্যন্তরীণ সহিংসতা, অস্থিরতা এবং জনতার সহিংসতা কোনো পরিকল্পিত প্রচারণা নয়। মিস্টার খানের এই প্রতিবেদন সাবমিশনের ফলে শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটিবিডির যে রায়, তা আবারও জাতীয় এবং আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে কিনা এই প্রশ্ন অনেকে তুলছেন বা তুলতে পারেন। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি করতে চাই, তা হলো মিস্টার খান যে যুক্তিগুলো তুলে ধরেছেন, এর আলোকে বা তার দাবির ভিত্তিতে কি আন্তর্জাতিক পর্যায়ে এই রায়কে চ্যালেঞ্জ করা যাবে? যদি করা যায়, সেটা কে করবে? আওয়ামী লীগ কি করবে, কিংবা আওয়ামী লীগের পক্ষে অন্য কেউ, তৃতীয় কোনো পক্ষ? আবার এই বক্তব্য সরকার কিভাবে নিচ্ছে, তারা এই সম্পর্কে কি বলবে? আইসিটিবিডি বা কি পদক্ষেপ নেবে মিস্টার খানের যুক্তিগুলোকে খণ্ডন করবার জন্য? তারা করবে কিনা, তারা এটিকে খণ্ডন করবার মতো উপযুক্ত মনে করবে কিনা, এটি অ্যাবসলিউটলি তাদের এখতিয়ার। তবে আমি মনে করি সরকারের সংশ্লিষ্ট পক্ষ থেকে বিষয়টি নিয়ে যদি একটি মতামত উপস্থাপন করা হয়, তাহলে এই ধরনের অত্যন্ত স্পর্শকাতর, অত্যন্ত সংবেদনশীল বিষয় সহজেই এর কি বলবো, এটি ক্ষান্ত হবে, এটি নিয়ে তর্ক বিতর্ক থামবে। কারণ আমরা আইনের মানুষ নই, আইনত ব্যাখ্যা জানি না। যারা জানেন তারা এটি নিয়ে মুখ খুললে আমার মনে হয় সকলের সংশয় নিরসন হতে পারে। যাই হোক, শেষের দিকে চলে এসেছি। সর্বোপরি একটা জিনিস দেখতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই যে যুক্তিগুলো এতক্ষণ আমি কতটা বুঝলাম না সেটা বিষয় নয়, মিস্টার খান যে যুক্তিগুলো তুলে ধরেছেন এবং যে আলোচনার অবতারণা তিনি করেছেন, তার আসলে প্রভাব কি হবে? দর্শক, আপনি কি ভাবছেন মিস্টার খানের এই বিস্ফোরক দাবির বিষয়ে? আসসালামু আলাইকুম দর্শক, আমি জানি না যে খবরটি আমার সামনে, এই খবরটি পড়ে এনসিপি, ইনকিলাব মঞ্চ অথবা তাদের অনুসারী আর যারা আছেন তারা কেউ অথবা ব্লগাররা কেউ বাংলাদেশের অন্যতম অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে কি ফেসিবাদের দোসর বলা শুরু করবেন কিনা। কারণ এই সরকারের সময়, গত সরকারের, বিগত আওয়ামী লীগ সরকারের যতই আমরা সমালোচক হয়েছি, যতই এদেশের সমালোচনা যারা করেছেন, আগে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছেন, কিন্তু এই সরকারের সময় এসে এই সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিলেই তাদেরকেও সেই ফেসিবাদের দোষর আখ্যা দেওয়া হয়। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আজ নয়, আজকে থেকে আরো 6 মাস আগে বলা শুরু করেছেন যে এই দেশের অবস্থা কিন্তু ভালো নয়। আজ তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোই ঘুরিয়ে ফিরে অনেক দিন ধরে আমরা বলছি। আনিস আলমগীরের মতো মানুষ বলছেন বলে জেলখানায় আছেন। এর আগে নাজমুল হাসান, কলিমুল্লাহ, আবু আলম শহীদ খান, মঞ্জুর আলম পান্না বলেছেন গিয়ে তারা জেল ঘুরে এসছেন, এবং জেল ঘুরে এসেও তারা একই কথা বলছেন যে সরকার বাহাদুর, আপনি ভুল পথে চলছেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য নতুন শক্তির কথা বলে ওনারা উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি। দেবপ্রিয় ভট্টাচার্য কি বলছিলেন, তিনি অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ওনারা নতুন শক্তির কথা বলে শেষ বিচারে যে একটি ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর কাছে অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে গেছেন। হয়তো একটু সংশোধন করে অনেক ক্ষেত্রে তিনি বলেছেন, আমরা তো সাদা চোখে দেখি প্রায় সর্বক্ষেত্রেই
তারা জিম্মি হয়ে পড়েছেন। সেজন্য ওনারা আচরণও করতে পারলেন না, ওনারা নাগরিকদের সুরক্ষা দিতে পারলেন না। এখন প্রশ্ন হচ্ছে ওনারা কি নিরপেক্ষভাবে নির্বাচনটাও করতে পারবেন কিনা, যে প্রশ্নটা গত 2-4 দিন ধরে আমি টানা তুলে যাচ্ছি। আজকে এর আগের আলোচনাতে আমরা সেই প্রশ্ন তুলেছি যে দেশের যে সিচুয়েশনটা তৈরি করে ফেলেছে, এখন মুখে যতটুকুই বলুক তাদের পক্ষে কি চাইলেই একটি সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ, শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়া সম্ভব? বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আগামী সরকারের জন্য নির্বাচিত নীতি, সুপারিশ ও প্রস্তাবিত জাতীয় কর্মসূচি শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এর আয়োজন করে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। সেন্টার ফর পলিসি ডায়ালগের মানে সিপিডির সম্মানিত ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, খুব জানা প্রয়োজন দেবপ্রিয় ভট্টাচার্য কি বলছেন, কারণ বাংলাদেশে বহু মেকানিজমের পেছনেও সুশীল সমাজের এই প্রতিনিধির নাম আসে। সেই সংস্কারকে কার্যকর করার ক্ষেত্রে যে সক্ষমতা, অংশীজনের অংশগ্রহণ, উন্মুক্ততা দরকার, সেটি তারা দেখাতে পারেননি। সংলাপের ক্ষেত্রে সরকার শুধু রাজনীতিবিদদের গুরুত্ব দিয়েছে। এটা খুবই সিগনিফিকেন্ট একটা বিষয়। এবং এমন এমন রাজনীতিবিদদের গুরুত্ব দিয়েছে যাদের দলে একজনের পরে 2জন লোক নাই, যাদের জনভিত্তি নাই, যাদের নিবন্ধন নাই বাংলাদেশে। সেই সব রাজনীতিবিদদের নিয়েছে বাংলাদেশের সুশীল সমাজ, আইনজ্ঞ, আইনবিদ, সংবিধান বিশেষজ্ঞ, কাউকে তারা ঐক্যমত্য কমিশনে ডাকেনি। ইভেন কি সাইডলাইন বৈঠক করে যে মতামত নেয়া, সেটাও তারা নেয়নি। সর্বজন বিজ্ঞ ডক্টর আলী রিয়াজ, তিনি সবকিছু করেন, সবকিছু বোঝেন। এমন মন্তব্য করে তিনি বলেন, একটা জাতীয় উত্থান, জাতীয় জাগরণ, জাতীয় অংশগ্রহণের ভেতরে অংশীজনদের নিয়ে নতুন বন্দোবস্তের চিন্তাকে সামনে উপস্থাপন করা হয়নি। সোজা সাপটা জুলাই সনদ যেটা করা হয়েছে, সেই জুলাই সনদে অপূর্ণতা রয়ে গেছে। এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য না ভোটে ভোট দেবেন কিনা আমার এ ব্যাপারে যথেষ্ট জানার আগ্রহ রয়েছে। সংলাপে অংশীজনদের মতামত না নেওয়াকে সংবাদ সম্মেলনে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেন, এর দুটো ফলাফল হলো, যারা নতুন বন্দোবস্তের কারিগর হতে চেয়েছিলেন তারা পুরনো বন্দোবস্তের অংশ হয়ে গেলেন। আমরা যে বলি এরা ফেসিবাদ ফেসিবাদ বলে, বেসিক্যালি তারা ফেসিবাদের বাপে পরিণত হয়েছে। আর তারা নির্বাচনী প্রক্রিয়ার ভেতরে ঢুকে গেলেন এবং ব্যয়বহুল নির্বাচনের অংশ হয়ে গেলেন। সেই নতুন বন্দোবস্তের কথা বলে এত পয়সা কড়ি কামিয়ে নিয়েছে যে নির্বাচন করতে যে কোটি কোটি টাকা লাগে, সেই কোটি টাকাও তাদের এখন হাতের ময়লা। যখন ব্যারিস্টার ফুয়াদ, আসাদুজ্জামান ফুয়াদ অথবা আম জনতা পার্টির তারেক সহযোগিতা চান মানুষের কাছে, এই যে ফেসিবাদ বিরোধী লড়াই বলে, সেই লড়াইয়ের সুফল তুলে সার্জিস আলমের মতন কোটি টাকার জমিদারি দেখিয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার সাহস না করে, তখন কিন্তু সার্জিস হাসনাতদের কারো সহযোগিতা চাইতে হয় না, কারণ তাদের ডোনেশন হোক আর তাদের ডোনেশন ফোনেশন হোক, সেগুলো অটোমেটিকলি হয়তো চলে আসে। তারা নির্বাচন প্রক্রিয়া ঢুকে গেছেন বড়জোর, তারা ক্রাউড ফান্ডিং করে টাকা তুললেন, কিন্তু টাকার খরচ কমানোর ক্ষেত্রে কিন্তু আর পারলেন না। খুবই সিগনিফিকেন্ট জায়গায় এই ধরনের মানুষগুলো ধরেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আপনারা জানেন যে বাংলাদেশে 111 বলেন বা 24-এর শেখ হাসিনা বিরোধী আন্দোলন বলেন তথা কোঠা বিরোধী আন্দোলন যেটা বলে, অথবা ডক্টর ইউনূস সরকার আসার পরে সমর্থন দেয়া বলেন, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সুশীল সমাজে বলা হয় একজন সিগনিফিক্যান্ট মানুষ। সেসব ক্ষেত্রে সমস্যার দ্বিতীয় ফলাফল হিসেবে কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠী, যারা পুরনো বন্দোবস্তের ধারক ও বাহক ছিল, তাদের উত্থান হয়েছে বলে মন্তব্য করেন দেবপ্রিয় ভট্টাচার্য। সামনে খুব বেশি সুশাসন বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে যারা আছেন, তারা বোকার সাগরে বাস করবেন, কারণ বাংলাদেশের সিস্টেমে কোনো চেঞ্জ না করে বিপর্যস্ত সিস্টেমকে আরো বিপর্যস্ত করে গেছে এই নয়া বন্দোবস্ত করার লোক, নয়া বন্দোবস্তের কথা বলা লোকজনগুলো। সেখানে বলা হচ্ছে রাজনীতিবিদরা যে স্বার্থগোষ্ঠী এবং যারা পুরনো বন্দোবস্তের ধারক, তাদের উত্থান হলেও মনে করছেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর ব্যবসায়ীরা পালিয়ে গেলেন, রাজনীতিবিদরা আত্মগোপন করলেন আর আমলারা ফিরে এলেন, কারণ এই পুরনো বন্দোবস্তের সবচেয়ে বড় রক্ষক হলো আমলাতন্ত্র। এই আমলাতন্ত্র এখন আবার ফিরে এলো, আর আমলাতন্ত্র ফিরে আসার সবচেয়ে বড় সুযোগ করে দিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বিদেশি আমলাতন্ত্র, সেগুলো দিয়ে দেশটাকে ঝাঁকিয়ে ফেললো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।